Hi students, I welcome to all of you to this session of history. তো dear students, আমরা ডিসকাস করছিলাম ইন্ডিয়ান হিস্ট্রি ইন্ট্রোডাকশন পার্ট। এখানে আমরা লাস্ট দুটো ক্লাস কিন্তু ইন্ট্রোডাকশন আমরা টাইম লাইন সম্বন্ধে ডিসক্রাইব করছিলাম। আমরা দেখেছি কিভাবে 3000 বিসি থেকে বিফোর ক্রিস্ট থেকে কিভাবে 1000 বিসি আসলো, তারপরে এখান থেকে 500 বিসি আসলো, দেন 0, দেন 550, হ্যাঁ, দেন 1000। আফটার দ্যাট 1707 পর্যন্ত আমরা কিন্তু ট্রাভেল করে ফেলেছি। আমাদের কতটা যেতে হবে? 2020 পর্যন্ত। ঠিক আছে, এক মিনিট, 2020। তো এই যে আমরা যদি বলি যে 1707 থেকে 7 যখন ঔরঙ্গজেবের মৃত্যু হয়, তারপর থেকে 1707 থেকে 12 পর্যন্ত কি বললাম? বাহাদুর শাহ কিন্তু রাজত্ব করে, বাহাদুর শাহ প্রথম। ঠিক আছে, নেক্সট 1700 যদি 13, মানে এই যে 12 পড়লাম, 12 পর্যন্ত বাহাদুর শাহ প্রথম বললাম, 13 থেকে 19 পর্যন্ত কে রাজত্ব করে? ফারুক শিয়ার। ঠিক আছে, এরপরে কে রাজত্ব করে? 1719 থেকে 48, এই টাইমটা কে রাজত্ব করে? মোহাম্মদ শাহ। তাহলে মোহাম্মদ শাহ কিন্তু এই সময়টা রাজত্ব করছিল। এরা কিন্তু সব লেটার মুঘল এজের মধ্যে পড়ে, মানে পরবর্তী মুঘল সাম্রাজ্য, যেটা ঔরঙ্গজেবের মৃত্যুর পর। কিন্তু যেহেতু এই সম্রাটগুলো খুব একটা শক্তিশালী ছিল না, বা এদের শাসন প্রণয়ন বা প্ল্যানিং এই সমস্তগুলো একটু ত্রুটি ছিল, তার জন্য কিন্তু এর পতন হয়। আরও অনেক কারণ আছে, পরবর্তীতে ডিসকাস করব। তো এই মোহাম্মদ শাহ যে 48 পর্যন্ত রাজত্ব করলো, তারপরে এই 48 থেকে 54 পর্যন্ত এসেছিলো আহমেদ শাহ। আমি 54 থেকে যদি বলি, মানে মানে এই যে আহমেদ শাহ, এরপরে কে আসে? শাহ আলম দ্বিতীয় অ্যাকচুয়ালি 59 থেকে 1806। ঠিক আছে, এই সময় কিন্তু রাজত্ব করে কে? তোমার শাহ আলম দ্বিতীয়। এবার শাহ আলম দ্বিতীয় সময় যদি আমরা দেখি, এই সময়টাই দেখো 1757-তে বক্সারের পলাশির যুদ্ধ হয়েছিল, তোমরা জানো। 1764, 1764তে কী হয়েছিল? ব্যাটেল অফ বক্সার। ঠিক আছে, তো এগুলো কিন্তু আমরা কম বেশি আমাদের নলেজে রাখতে হবে। এরপরে কিন্তু এই 1757 থেকেই কিন্তু ইংরেজরা ভারতবর্ষে প্রবেশ করে গেছিল। বোঝা গেল? তাহলে ইংরেজরা কিন্তু এই 1757 সালে রবার্ট ক্লাইভ কি করলো? কার সঙ্গে? সিরাজউদ্দৌলা সেই সময় বাংলার নবাব ছিলেন, তার সঙ্গে যুদ্ধ করেন, এবং যুদ্ধ করার পরে রবার্ট ক্লাইভ জিতে যান, আর হেরে গেল সিরাজউদ্দৌলা। কেন? কেননা মির্জাফর বলে একজন, যে এই সিরাজউদ্দৌলার যে একজন বিশ্বস্ত সেনাপতি ছিল, সে কিন্তু বিশ্বাসঘাতকতা করে বলে রবার্ট ক্লাইভ এখানে জিতে যায়। ঠিক আছে, তো এইগুলো কিন্তু এখানে আমরা ডিটেলসে যাচ্ছি না। এখানে জাস্ট আমাদেরকে জানতে হবে যে টাইম লাইন, এবং টাইম লাইন অনুযায়ী কিন্তু এর মধ্যে এগুলো আসে। এরপরে দেখো 1806 পর্যন্ত যখন আমরা আসলাম, এরপরে এই 1806 থেকে 1837, এই ডিউরেশনটার মধ্যে রাজত্ব করেন হচ্ছে আকবর শাহ দ্বিতীয়। ঠিক আছে, আকবর শাহ দ্বিতীয়। তারপরে যদি আমরা বলি, তাহলে 37 থেকে 37 থেকে 57, 1857। ঠিক আছে, এই 1857 পর্যন্ত বাহাদুর শাহ দ্বিতীয় আসে। ঠিক আছে, দ্বিতীয় বাহাদুর শাহ বলা হয় যাকে। ইনি কিন্তু এরপরে কিন্তু আর অ্যাকচুয়ালি মানে মুঘল সাম্রাজ্য কিন্তু শেষ, মানে ইনি হচ্ছে সর্বশেষ, মানে লাস্ট মুঘল কিং এনাকেই বলা হয় বাহাদুর শাহ দ্বিতীয় বা দ্বিতীয় বাহাদুর শাহ, যে 1837 থেকে 57 সাল পর্যন্ত 20 বছর রাজত্ব করেন। ঠিক আছে, এনাকে তোমরা জানো যে রেঙ্গুনে ডিপোর্ট করে দেওয়া হয়েছিল। যাই হোক, এর অনেক গল্প আছে, সমস্ত পরবর্তীতে ডিসকাস করব আমরা। কিন্তু এইখানে আমরা এরপরে আমরা দেখব যে মানে যদি আমরা একটু ব্যাকে চলে যাই, তাহলে মারাঠারাও কিন্তু ভারতবর্ষে রাজত্ব করে। মারাঠা যেমন যদি বলি 1627 থেকে 1680, এই টাইম লাইনটা কিন্তু শিবাজির জন্য বুক ছিল। ঠিক আছে, শিবাজি ছত্রপতি শিবাজি যেটা বলছে। ঠিক আছে,
তো যে হচ্ছে শাহাজি ভোসলে মানে ছেলে ছিল, জিজাবাই তার মা ছিল শিবাজির মা, ঠিক আছে। তো এই শিবাজি কিন্তু এই সময়টা রাজত্ব করেন, ঠিক আছে। তো এইভাবে আমরা যদি দেখি তাহলে আস্তে আস্তে এই যে আমরা মানে চলে এলাম 1857। এবার 1857 সালে কি হয়? 1857 সালে মহাবিদ্রোহ হয়, সিপাহি বিদ্রোহ বলা হয়, ব্যাটেল অফ সিপাহি মিউটিনি বলা হয়, ঠিক আছে। এই 1857 সালে সিপাহি বিদ্রোহ, তোমরা জানো মঙ্গল পাণ্ডে প্রথম যে শহীদ হয়েছিল। হ্যাঁ, এইখান থেকে আমরা এবার যেটা দেখব সেটা হচ্ছে এরপরে ইংরেজরা এই 1857 সাল থেকে ইংরেজরা ভালোভাবে মানে তোমরা জানো যে 1600 সাল থেকে ইংরেজরা ভারতবর্ষে ঢুকে গেছিলো। হ্যাঁ, তো 1600 সাল সেই সময়টা ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলা হতো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে সেই সময় মানে এরা অ্যাকচুয়ালি বিজনেস করতে এসেছিলো, ঠিক আছে। এরা কিন্তু সাম্রাজ্য বিস্তার করতে আসেনি, এরা বিজনেস পারপাসে আসতো। বা এখান থেকে সমস্ত ধন সম্পত্তি সব নিয়ে চলে ধন বলতে বলতে ওয়েলথ, যা সমস্ত মিনারেল বিভিন্ন রকম যত দ্রব্য সব নিয়ে যেত, র মেটেরিয়াল নিয়ে যেত, নিয়ে ওখান থেকে ফিনিশ প্রোডাক্ট নিয়ে আবার ইন্ডিয়াতে বেচতো। এইভাবে জাস্ট বিজনেস তৈরি, বিজনেসের জন্য ওরা কিন্তু এসেছিল। এই ফার্স্ট যদি ইন্ডিয়াতে কেউ আসে তার সেটা কিন্তু পর্তুগালরা আসে। তোমরা জানো 1498 যে কোচিন যে মানে যে তোমার ভাস্কো ডা গামা, সে কিন্তু প্রথম ভারতবর্ষে আসে। ঠিক আছে। তো এই 1498 সালে প্রথম কিন্তু পর্তুগালরা ভারতবর্ষে, এবং সব শেষে কিন্তু পর্তুগালরাই ভারতবর্ষ থেকে বিতাড়িত হয়। তোমরা জানো গোয়া ফোয়া সে সমস্ত সব পর্তুগাল থেকে বেরিয়ে গেছে, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি গোয়া অ্যাকোয়ার করে নেওয়া হয়, হ্যাঁ, 1961-এ, ঠিক আছে। তো এই গোয়া এরা কিন্তু গোয়া যে মানে এটা কিন্তু পর্তুগালদের অন্তর্গত ছিল, ঠিক আছে। তো যাই হোক, এটা কনস্টিটিউশনের আমার একটা লেকচার আছে, ইউটিউব চ্যানেলে দেখতে হবে, ডিএম স্টাডি সেন্টারে। সেখানে তোমরা কিন্তু এগুলো পেয়ে যাবে, কনস্টিটিউশনের উপরে ডেডিকেটেড লেকচার দেওয়া আছে। তো এখানে আমরা ডিটেলসে সব পড়েছি এখানে, ঠিক আছে। তো হিস্ট্রিতে আমরা যেটা পড়বো আমাদের মানে 1947 পর্যন্ত কী হয়েছিল, ন্যাশনাল মুভমেন্টগুলো এই সমস্ত ব্যাপারগুলো, ঠিক আছে। তো এই যে 1600 থেকে ইংরেজরা ভারতবর্ষে কিন্তু চলে আসে, কিন্তু মানে 1600 সাল যদি আমি বলি, যেহেতু আমি একটু ব্যাকে চলে গেছি, মানে এই 1600 সালে কি হচ্ছে, মানে ওরা জাস্ট ট্রেডিং পারপাসে কিন্তু এসেছিলো, ঠিক আছে। এলিজাবেথ ওয়ান যে রানী ছিলেন, ঠিক আছে, সে একটা কী করলো, একটা চার্টার সাইন করলো 15 বছরের জন্য, এবং ট্রেডিং রাইট দেওয়া হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, ঠিক আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। এবার 1608 সালে তোমরা জানো যে প্রথম যে জাহাঙ্গীরের দরবারে কে এসেছিলো, যে ক্যাপ্টেন উইলিয়াম হকিংস, ঠিক আছে। ও ফ্যাক্টরি সেট আপ করার জন্য সুরাটে কিন্তু এসেছিলো, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি যদি বলি 1612 কী হয়েছিল, ব্যাটেল অফ শর্লি বলে, ঠিক আছে। ইংলিশ আর মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর পর্তুগালের মধ্যে যে ব্যাটেল অফ শর্লি হয়েছিল, ব্যাটেল অফ শর্লি। আচ্ছা, এরপরে 1613 সাল আমরা যদি বলি, এইভাবে পরপর কিন্তু আসছে, মানে মানে একটা ফরমান ইস্যু করা হয়েছিল জাহাঙ্গীর দ্বারা পারমিট করার জন্য, যে সুরাটে ফ্যাক্টরি সেট আপ করার জন্য, ঠিক আছে। আর 1615 থেকে 1618 এই সালে কী হয়েছিল, যে জেমস ওয়ান, যে ওই সময় আর কি ব্রিটেন থেকে অ্যাকচুয়ালি মানে পাঠিয়েছিল, কী করেছিল, থমাস রোকে জাহাঙ্গীরের দরবারে, মানে পারমিশনের জন্য একদম কমপ্লিট একটা ওখানে ফ্যাক্টরি সেট আপ হবে ইন্ডিয়াতে, সেটার জন্য। এইভাবে চলতে থাকে, ঠিক আছে। আমরা এত ডিটেলসে যাচ্ছি না, অনেক এখানে অনেক গল্প আছে। যে 1690 সালে আমরা জানি যে বাংলায় যে ফ্যাক্টরি মানে ফাউন্ড হয়েছিল, সুতানুটিতে জব চার্নক, তোমরা জানো, কলকাতা আবিষ্কার করে, ঠিক আছে। তারপরে 1700 সাল ফোর্ট উইলিয়াম স্টাবলিশ হয় 1700 সালে, ঠিক আছে, ফোর্ট উইলিয়াম কলেজ যেটা বলছে, ঠিক আছে। আচ্ছা, 1707 সালে তোমরা জানো ঔরঙ্গজেবের মৃত্যু হয়ে যাচ্ছে। এরপরে 1700 মানে এইভাবে চলতে থাকে, ঠিক আছে। এরপরে মানে যে সিরাজউদ্দৌলা 1756 থেকে 1757 সাল পর্যন্ত, সেই সিরাজউদ্দৌলা ওই সময় পলাশির যুদ্ধ হয়েছিল। মির্জাফর রাজত্ব করেছিল বাংলায়, মীর কাসিম ছিল, তারপরে নিজামুদ্দৌলা ছিল, হ্যাঁ, তারপরে অ্যাংলো মারাঠা যুদ্ধ যেটা বলে, মানে অ্যাংলো মারাঠা না, অ্যাংলো হচ্ছে মাইসর ফার্স্ট
যুদ্ধ যেটা হয়েছিল তোমরা জানো 1767 সালে থেকে 1769 সাল পর্যন্ত ফার্স্ট অ্যাংলো মাইসর যুদ্ধ হয়েছিল, ঠিক আছে। সেকেন্ড অ্যাংলো মাইসর যুদ্ধ হয়েছিল 1780 থেকে 84, ঠিক আছে। এই সময় কারা ছিল বলো তো? হায়দার আলী, না? হায়দার আলী। তারপরে 1780 থেকে 84 সেকেন্ড ওয়ার হয় অ্যাংলো মাইসর, ঠিক আছে। হ্যাঁ, এরপরে থার্ড ওয়ার হয় 89 থেকে 92। তোমরা জানো টিপু সুলতান এখানে মানে যুদ্ধ করেছিল, মানে অ্যাকচুয়ালি এটা ইংরেজদের সঙ্গে টিপু সুলতানের সঙ্গে যুদ্ধ হচ্ছে, ঠিক আছে, অ্যাংলো মাইসর। এখানে অ্যাকচুয়ালি যুদ্ধটা শেষ হয় কিভাবে? একটা সাইন করা হয়েছিল ট্রিটি অফ শ্রীরঙ্গপত্তনম। খুব আসে এগুলো, এই জন্য কিন্তু বলছি বারবার, ঠিক আছে। এগুলো পরবর্তীতে আমরা পড়বো, কিন্তু জাস্ট টাইম লাইনটা একটু ডিটেলসে একটু বলছি। তার মানে আমরা কোথায় ছিলাম? আছি 1789 থেকে 92, ঠিক আছে। এরপরে লাস্ট যে ওয়ারটা হয় সেটা হচ্ছে 1799। এই সময় টিপু সুলতান কিন্তু মারা যান, ঠিক আছে। এই সময় লর্ড মানে ছিল আর কি, লর্ড ওয়েলেসলি ছিল। মানে কি বলে এটাকে, তখন গভর্নর জেনারেল অফ বেঙ্গল বলা হতো, ঠিক আছে। হ্যাঁ, গভর্নর জেনারেল অফ বেঙ্গল বলা হতো। তারপরে সে অ্যাংলো শিখ ওয়ার হয়েছিল 1845-এ। অ্যাংলো শিখ ওয়ার হয়েছিল, ফার্স্ট অ্যাংলো শিখ ওয়ার। সেকেন্ড অ্যাংলো শিখ ওয়ার 1848-এ হয়েছিল, ঠিক আছে। এইভাবে কিন্তু যুদ্ধ চলতে থাকে ইংরেজদের সঙ্গে। হ্যাঁ, এইভাবে যুদ্ধ। অ্যাংলো ফ্রেঞ্চ ওয়ার হয়েছিল। হ্যাঁ, ফার্স্ট ওয়ার কবে হয়েছিল? 1746 থেকে 1748। ফার্স্ট অ্যাংলো ফরাসিদের জন্য সঙ্গে যে যুদ্ধগুলো, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু আগে আস্তে আস্তে আগে বাড়ছি। 1748, তারপর সেকেন্ড ওয়ার হয়েছিল 1749 থেকে 54 মধ্যে হয়েছিল। তো এগুলো তোমরা জানো। থার্ড ওয়ার যদি বলি তাহলে 1756 থার্ড ওয়ার হয়েছিল। অ্যাংলো মারাঠা ওয়ার বলেছি আমি 1775-এ। অ্যাংলো মারাঠা ওয়ার হয়েছিল 1775, ঠিক আছে। এইভাবে চলতে থাকে, ঠিক আছে। আবার এরপরে আস্তে আস্তে আমরা দেখব সেকেন্ড ওয়ার হয়েছিল অ্যাংলো মারাঠা 1803-এ হয়েছিল, ঠিক আছে। আমরা কিন্তু 18 সাল চলে এলাম, ঠিক আছে। এরপরে থার্ড ওয়ার কবে হয়েছিল? 1816, ঠিক আছে। এইভাবে চলতে চলতে আমরা দেখব যে মানে ইংরেজরা যেমন হচ্ছে, যুদ্ধ হচ্ছে বিভিন্ন রকম মারাঠাদের সঙ্গে, মানে মারাঠাদের সঙ্গে যুদ্ধ হচ্ছে, বাংলায় যুদ্ধ হচ্ছে। এইভাবে যুদ্ধ যেমন চলাকালীন এই পাশাপাশি কিন্তু এরা ভারতবর্ষের যে সংবিধান, মানে ভারতবর্ষে বিভিন্ন রকম সংবিধান আর কি রচনা করেন। এদের সুবিধার্থেই করা হয়, এটা এমন নয় যে দেশ স্বাধীন হবে বলে করছে। তো এরা 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট আসে, এখানে কিছু নিয়মকানুন বানানো হয়। তারপরে 1784 সালে পিটস ইন্ডিয়া অ্যাক্ট আসে। হ্যাঁ, তারপরে চার্টার অ্যাক্ট আসে 20 বছর পর পর। 1793, 1813, 1833, 1853, এইভাবে কিন্তু চার্টার অ্যাক্টগুলো আসে 20 বছর পর পর। তারপরে কি হয়? তারপরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আসে 1858। যখন দেখলো যে ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে ক্ষমতা পুরো ছেড়ে দিলে চলবে না, তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। তার জন্য ব্রিটিশ ক্রাউন থেকেই সরাসরি আর কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1858, এইখান থেকে কিন্তু যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পোস্টটা ভাইসরয় হয়ে গেল, ঠিক আছে। ঠিক আছে, তো গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিল, তারপরে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হলো, তারপরে ভাইসরয় হয়ে গেল। কি হবে এত ডিটেলসে গেলে কিন্তু বোরিং হয়ে যাবে। আমরা জাস্ট পরপর একটু ওভারঅল ভিউ নিয়ে চলে যাবো, ঠিক আছে। এরপরে আমরা ডিটেলসে পড়বো পরবর্তীতে। তাহলে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট আসে 1861-তে। আবার ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট আরও একটা আসে যেটা হচ্ছে 1892-তে, ঠিক আছে। আচ্ছা, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, এটা খুব ইম্পর্টেন্ট। এখানে কিন্তু এটাকে বলে মরলে মিন্টো রিফর্ম, ঠিক আছে। এখানে কিন্তু এই যে মরলে ছিল হচ্ছে সেক্রেটারি, আর এই মিন্টো ছিল কিন্তু ভাইসরয়, ঠিক আছে, ইন্ডিয়ার সেই সময়, যেটা ব্রিটিশ ইন্ডিয়া বলে, ঠিক আছে। আর এই সেপারেট ইলেকটোরেট কিন্তু এইখান থেকেই তৈরি হয়, মানে মুসলিমদের আলাদা ইলেকটোরেট দেওয়া, ঠিক আছে। হ্যাঁ, নির্বাচন সভায় যে মুসলিমদের আলাদা সেপারেট ইলেকটোরেট হবে। তো এই সমস্ত লর্ড মিন্টোকে কিন্তু এই জন্যই ফাদার অফ কমিউনাল
কি বলে মানে ফাদার অফ কমিউনাল, মানে এই যে সেপারেশনটা করেছিল না, তো তার বেসিসে কিন্তু বলা হতো ফাদার অফ কমিউনাল ইলেক্টোরেট বলা হতো। ঠিক কাকে বলা হতো? লর্ড মিন্টোকে। ঠিক আছে, এইভাবে কিন্তু কোশ্চেনগুলো জিজ্ঞেস করে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো এই এই যে মরলে মিন্টো রিফর্ম হলো 1909, আবার 1919 খুব ইম্পর্টেন্ট, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড তোমরা জানো। এটাকে বলে মন্টেগু চেমসফোর্ড, মন্টেগু চেমসফোর্ড রিফর্ম। এখানে অনেকগুলো ইয়ে হয়েছিল, ডায়ার্কি সিস্টেম এসেছিলো, যে দ্বৈত শাসন যেটা বলে। ঠিক আছে, ঠিক আছে, এরপরে আসে দেখো আস্তে আস্তে কিন্তু আমরা এবার স্বাধীন ভারতের দিকে চলে যাচ্ছি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1935, ম্যাক্সিমাম কিন্তু সংবিধানের অনেক কিছু কিন্তু এইসব জায়গা থেকে তোলা হয়েছে। ঠিক আছে, এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1935 কিন্তু আসে। তারপরে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অফ 1947 আসে। এর মাধ্যমে ভারতবর্ষ স্বাধীন হয়ে যায়, পাকিস্তান একটা মুসলিম কান্ট্রি হয়ে যায়, ভারতবর্ষ একটা আলাদা দেশ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু এই ক্রোনোলজি কিন্তু এইভাবে আসে। ঠিক আছে, তাহলে এই 1947, তারপরে পণ্ডিত জওয়াহরলাল নেহরু হয়ে কী হয়? প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া হয়ে যাচ্ছে। তারপরে কি হচ্ছে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ কী হচ্ছে? রাষ্ট্রপতি হচ্ছে। সর্বপল্লী রাধাকৃষ্ণন ভাইস প্রেসিডেন্ট হচ্ছে। আর তার আগে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা হয়েছিল, সেখান থেকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে ড্রাফটিং কমিটির যে চেয়ারম্যান ছিল ডক্টর বি আর আম্বেদকর, সে সংবিধান রচনা করে। সংবিধান রচনা করার পরে এইবার ভারতের সংবিধান লাগু হয়ে যায় 26 নভেম্বর, হ্যাঁ 1949, 26 নভেম্বর 1949 সংবিধান মানে এটাকে অ্যাডপ্ট করা হয়। এবার 26 জানুয়ারি 1950 এই সালে কিন্তু টোটালি কিছু পার্ট অ্যাড করে সমস্ত এনঅ্যাক্ট করে দেওয়া হয়। ঠিক আছে, তো এই সমস্ত ক্রোনোলজিগুলো কিন্তু আমাদের মানে এরপরে কি হয় যে প্রত্যেক আমরা হচ্ছে গণতান্ত্রিক দেশ, রিপাবলিক, ডেমোক্রেটিক রিপাবলিক অফ ইন্ডিয়া। হ্যাঁ, এবার এখান থেকে আস্তে আস্তে আমরা এবার হ্যাঁ মানে এটা এরপরে তোমরা কনস্টিটিউশনে পড়বে যে পরপর কীভাবে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী চেঞ্জ হয়েছে। প্রথম কংগ্রেস সরকার ছিল, বিজেপি আসলো, এইভাবে চেঞ্জ হতে হতে এখন আমরা 2020 যে নরেন্দ্র মোদীর প্রাইম মিনিস্টারশিপের আন্ডারে কিন্তু আমরা আছি। তো এই হচ্ছে কাহিনী। ঠিক আছে, এটা হচ্ছে তোমার অল ওভার ক্রোনোলজি। তো এইখানে আমার যেটা বলার সেটা হচ্ছে এই মডার্ন হিস্ট্রি পার্টটা কিন্তু খুব জোর দিয়ে পড়তে হবে আমাদের। এই মডার্ন হিস্ট্রি কিন্তু খুব এখান থেকেই ম্যাক্সিমাম কোশ্চেনগুলো তোলা হয়। এখানে এই যে গভর্নর জেনারেল অ্যান্ড ভাইসরয়, এখান থেকে কিন্তু খুব কোশ্চেন তোলা হয়। আমি এখানে একটু হালকা করে যদি বলি, এই 1772 থেকে 1785 এই সময়টায় অ্যাকচুয়ালি যে রবার্ট ক্লাইভ যে ভারতে নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে যুদ্ধ করে যে জিতে যাওয়ার পরে এই যে প্রথমে যে পোস্টটা ছিল, সেটা কিন্তু মানে যে গভর্নর মানে জেনারেল বলা হতো। ঠিক আছে, এবার গভর্নর মানে এই যে পোস্টটা আর কি, তো এই পোস্টটা কিন্তু এই যে ওয়ারেন হেস্টিংস 1772 সাল থেকে 85 সাল পর্যন্ত যে রাজত্ব করেছিলেন অ্যাকচুয়ালি, সেই সময় কিন্তু এনাকে বলা হতো যে ইনি ছিলেন ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল। মানে গভর্নর অফ বেঙ্গল যদি বলে তাহলে কে? সেটা হচ্ছে গভর্নর অফ বেঙ্গল হচ্ছে ফার্স্ট গভর্নর অফ বেঙ্গল হচ্ছে তোমার এই গভর্নর জেনারেল অফ বেঙ্গল হচ্ছে লর্ড ওয়ারেন হেস্টিংস। তার আগে ছিল গভর্নর অফ বেঙ্গল বলা হতো। ঠিক আছে, এই গভর্নর অফ বেঙ্গল থেকে কি হলো, মানে ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল হলো কে? ওয়ারেন হেস্টিংস। বোঝা গেল? ঠিক আছে, এর সময় অনেক ঘটনা ঘটেছিল। ট্রিটি অফ সালভাই হয়েছিল 1782-তে। ঠিক আছে, এরপরে দেখো এই ওয়ারেন হেস্টিংস এইটাই আসলো। এবার এরপরে কি আসলো? 1786 থেকে 1793 এই টাইমটায় কে এসেছিলো? লর্ড কর্নওয়ালিস। ঠিক আছে, লর্ড কর্নওয়ালিস এসছে। তাহলে লর্ড কর্নওয়ালিস কবে এসছে? 1786 থেকে 1793। এর সময় কি হয়েছিল? ট্রিটি অফ শ্রীরঙ্গপট্টনম একটু আগে বললাম, সেটা কিন্তু হয়েছিল 1792-তে। এবার এরপরে কে এসেছিলো? মানে এইগুলো হচ্ছে কি গভর্নর জেনারেল অফ বেঙ্গল, স্যার জন শোর।
স্যার জন শোর 1793 থেকে 1798। এই সময়টায় কে ছিল গভর্নর জেনারেল অফ বেঙ্গল? স্যার জন শোর। খুব একটা ইম্পর্ট্যান্ট নয়, হ্যাঁ। তো মানে এরপরে যে এটা আছে সেটা হচ্ছে লর্ড ওয়েলেসলি, এটা একটু ইম্পর্ট্যান্ট। 1798 থেকে 1805 এই টাইমটা কে এসেছিলো? লর্ড ওয়েলেসলি, ঠিক আছে। এর সময় যে ফোর্ট উইলিয়াম কলেজ ফাউন্ড করা হয়েছিল কিন্তু কলকাতায়, ঠিক আছে। তো একে অ্যাকচুয়ালি এই যে আমি যতদূর মনে করতে পারছি লর্ড ওয়েলেসলি একে মানে মানে এ নিজেই নিজেকে বলেছিল আমি বেঙ্গল টাইগার, ঠিক আছে। আর এর সময় আরও অনেক যুদ্ধ হয়েছিল, হ্যাঁ। মানে অনেক মানে এই ফোর্থ অ্যাংলো মাইসর ওয়ার যেটা 1799 যেটা মনে করতে পারছি, যেখানে টিপু সুলতান মারা যায়, এটা কিন্তু হয়েছিল, ঠিক আছে। ট্রিটি অফ বেসিন হয়েছিল কার 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 সঙ্গে? যে বাজিরাও দ্বিতীয় যে ছিল এবং ইংলিশ 1802 সালে ট্রিটি অফ বেসিন, ঠিক আছে। এগুলো খুব ইম্পর্টেন্ট, জানো তো, প্রত্যেকটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, লর্ড হেস্টিংস এরপরে যেটা আসে লর্ড হেস্টিংস। দেখো ওটা ছিল ওয়ারেন হেস্টিংস, এটা কিন্তু লর্ড হেস্টিংস। লর্ড হেস্টিংস হচ্ছে 1813 থেকে 1823 এই টাইমটা কে ছিল? লর্ড হেস্টিংস, ঠিক আছে। এনার সময় যেটা হয়েছিল সেটা হচ্ছে ট্রিটি অফ সাগৌলি, যেটা হচ্ছে অ্যাংলো নেপাল ওয়ার বলছে, ঠিক আছে। অ্যাংলো নেপাল ওয়ার হয়েছিল 1814 থেকে 1816 মধ্যে, ঠিক আছে। এরপরে কি হয়েছিল? এরপরে ট্রিটি অফ সাগৌলি হয়েছিল, ঠিক আছে। আর কি হয়েছিল? এর সময় এস্টাবলিশমেন্ট হয়েছিল রায়তওয়ারি সিস্টেম হয়েছিল, রায়তওয়ারি সিস্টেম মাদ্রাজে, মানে যে মানে গভর্নর সেই থমাস মুনরো ছিল না, এর দ্বারা কিন্তু এটা হয়েছিল, এই রায়তওয়ারি সিস্টেম যেটা বলছে। আচ্ছা, এরপরে আর এখানে আর কি জানার আছে? মানে মহলারি যে সিস্টেম, মহলওয়ারি সিস্টেম ইন্ট্রোডিউস করা হয়েছিল, রায়তওয়ারি আর মহলওয়ারি সিস্টেম ইন্ট্রোডিউস করা হয়েছিল। কি এগুলো পরবর্তীতে জানবো সব আমরা। লর্ড বেন্টিং এসেছিলো এরপরে, তোমরা দেখতে পাচ্ছ এই যে 1828 থেকে 1835 এই সময়টা কে ছিল? লর্ড উইলিয়াম বেন্টিং। এই লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সময় 1828 বললাম না, তো 28 থেকে 1800 এর সময় কী হয়েছিল? 1833 একটা চার্টার অ্যাক্ট এসেছিলো, তোমরা জানো। আর এইখানে এর সময় এই যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল পোস্টটা হয়ে গেল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ঠিক আছে। তাহলে এ কিন্তু লাস্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল লর্ড উইলিয়াম বেন্টিং, আর ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া লর্ড উইলিয়াম বেন্টিং, বোঝা গেল? তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বারবার জিজ্ঞেস করে। আর 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 কি হয়েছিল এর সময়টায়? মানে যে ওই সতী প্রথা, হ্যাঁ, যেটা রাজা রামমোহন রায়ের সঙ্গে কিন্তু থেকেই ইনি এটা রদ করেন, ঠিক আছে। আর এইটাকে তোমরা মাথায় রাখবে যে রাধাকান্ত দেব কিন্তু অপোজ করেছিলেন এই সতী প্রথা, ঠিক আছে, মানে এর বিপক্ষে কথা বলেছিলেন, ঠিক আছে। আর কি হয়েছিল এর সময়? আরও অনেক হয়েছিল যে সিভিল সার্ভেন্ট, যেটা মানে স্যালারিজ অফ সিভিল সার্ভেন্ট, হ্যাঁ, ওয়ার রিডিউসড অ্যালং উইথ দ্য ভাট্টা অফ মিলিটারি অফিসার, তোমরা জানো এগুলো, ঠিক আছে। আর 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 এটা যেটা মনে করতে পারছি সেটা হচ্ছে ওই তোমার মেডিকেল কলেজ এস্টাবলিশ হয়েছিল এখানে এই সময়টা, ঠিক আছে। মানে ইনি কিন্তু মেডিকেল কলেজ এস্টাবলিশ করেছিলেন কলকাতায়, ঠিক আছে। আচ্ছা, আর কি আছে? এরপরে যিনি আসবেন তিনি হচ্ছে লর্ড চার্লস ম্যাটকাফে। কবে এসেছিল? 1835 থেকে 1836। খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু পরবর্তীতে যিনি আসেন তিনি কিন্তু খুব ইম্পর্টেন্ট, বারবার বলছি, খুব 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 ইম্পর্টেন্ট, লর্ড ডালহৌসি। কবে এসেছিল? 1848 থেকে 1856 খ্রিস্টাব্দ। দেখো এনার সময় ভালো কাজও হয়েছিল, খারাপ কাজও হয়েছিল, সব মিলিয়ে মিশিয়ে ইনি কিন্তু গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। কি করেছিল? ইন্ট্রোডিউস করেছিল ডক্ট্রিন অফ ল্যাপস। ডক্ট্রিন অফ ল্যাপস মানে হচ্ছে সত্যবিলোপ নীতি, না কি বলে এটাকে, যাই হোক, মানে অ্যাকচুয়ালি
এই ডক্ট্রিন অফ ল্যাপস মানে হচ্ছে যদি আমি যদি রাজা হই কোনো একটা প্রভিন্সের, আমার বাচ্চা নেই, আমার উত্তরসূরি নেই, আমার সন্তান নেই, তার জন্য না থাকলে কিন্তু এই জমি জায়গা সমস্ত আমার যত শাসন ব্যবস্থা সব ইংরেজদের আমলে চলে যাবে। যে সাতারা বলে যে ডিস্ট্রিক্টটা ছিল মহারাষ্ট্রের, সেটা কিন্তু প্রথম যে সাতারা যে প্লেসটা ছিল সেটা কিন্তু ওই ইংরেজদের আন্ডারে চলে যায়, এই ডক্ট্রিন অফ ল্যাপসের আন্ডারে, ঠিক আছে, মানে উপরে বেস করে, ঠিক আছে। তারপর বোঝা গেল, মানে এই অ্যানেক্সেশন হয়ে যায়, মানে কোনো একটা স্টেট যার কোনো নেই, হিয়ার নেই, বা মানে যেটা বলছে তোমার ডিসেন্ট কোনো মানে তোমার রক্তের সম্পর্কে কেউ নেই, ঠিক আছে। নেক্সট, মানে এই ডালহৌসির সময়ে যেটা মানে অনেক কিছু হয়েছিল, তার মধ্যে একটা মনে করো যে চার্লসের যে উডের ডিসপাস ছিল, সেটা কিন্তু মানে এই যে ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম আর কি, এখানে কিন্তু এই উডের ডিসপাস কিন্তু এই সময় হয়েছিল। আর কি হয়েছিল এনার সময় অনেক মানে সবচেয়ে ভালো কাজ যেগুলো হয়েছিল সেটা হচ্ছে মনে করো এই যে মানে তোমার রেল যোগাযোগ, রোড তৈরি হয়েছিল, তারপরে রেল যোগাযোগ হয়েছিল, তোমরা জানো বোম্বে থেকে থানে পর্যন্ত যে রেল যোগাযোগ হয়েছিল, ঠিক আছে। তারপরে আইআইটি রুড়কি যেটা আছে সেটা কিন্তু এনার আমলেই আর কি ফাউন্ড হয়, ঠিক আছে, আইআইটি রুড়কি, ঠিক আছে। আর তাছাড়া টেলিগ্রাম ব্যবস্থা, ঠিক আছে, ডাক যোগাযোগ, পোস্ট অফিস হয়েছিল, ইন্ডিয়ান পোস্ট, ঠিক আছে, সব কিন্তু এই লর্ড ডালহৌসির আমলেই হয়েছিল, ঠিক আছে। পোস্ট অফিস অ্যাক্ট এসেছিল 1854, ঠিক আছে, সেটা পাস হয়ে কিন্তু পোস্টের স্ট্যাম্প এই সমস্ত ইস্যু করা হয়েছিল, এবং টেলিগ্রাফ যেটা বললাম অলরেডি, ঠিক আছে, ফার্স্ট টেলিগ্রাম লাইন এটা কিন্তু কলকাতা থেকে আগ্রা পর্যন্ত এটা কিন্তু মানে করা হয়েছিল, বাঁধা হয়েছিল টেলিগ্রাম লাইনটা, ঠিক আছে। তো বোম্বে থেকে থানে পর্যন্ত যেটা বললাম 1853 সালে, তোমরা জানো রেল এখনও পর্যন্ত এই এটা মানায়, ঠিক আছে। তো 1853 সালে কী হয়েছিল, বোম্বে থেকে মানে থানে পর্যন্ত ফার্স্ট রেলওয়ে লাইন কানেক্ট হয়েছিল, ঠিক আছে। তো এই সমস্ত কাজ কারবারগুলো এনার সময় হয়। তারপরে এনার সময় যেটা হয় সেটা হচ্ছে ওই যে উইডো রিম্যারেজ অ্যাক্ট 1856, মানে বিধবা বিবাহ আইন এসেছিলো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জানো এটার উপর অনেক লড়াই করে এটা কিন্তু বিধবা বিবাহ আইন আনে, ঠিক আছে। এরপরে 1857 সালে মহাবিদ্রোহ হবে বা সিপাহী বিদ্রোহ হবে। এই সময় কিন্তু এবার আস্তে আস্তে ইংরেজদের হাতে মানে ব্রিটিশরা সরাসরি এসে মানে রাজত্ব করতে শুরু করবে। এরপরে ভাইসরয় পোস্ট আসে। তার মানে এই যে 1856 পর থেকে 1856 থেকে 1857 পর্যন্ত কে ছিল, লর্ড ক্যানিং, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি ইনি 62 পর্যন্ত ছিলেন, ঠিক আছে। তো এই 57 থেকে 62 আর 1856 থেকে 57 এই সময় ছিলেন কি, ইনি ছিলেন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া লর্ড ক্যানিং, ঠিক আছে। আর এই 57 থেকে 62 পর্যন্ত ছিলেন ইনি ভাইসরয় অফ ইন্ডিয়া, ভাইসরয় অফ ব্রিটিশ ইন্ডিয়া, ভাইসরয়, ক্লিয়ার। তার মানে এখানে কিন্তু এই পোস্টটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, বোঝা গেল। এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আসে 1858-তে, তারপরে কিন্তু এগুলো সব চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। তার মানে এই যে রানী ভিক্টোরিয়া মানে সরাসরি ব্রিটেন থেকে উনি ওখান থেকে রাজত্ব করবেন, সেরকমই একটা কিছু মানে নিয়মকানুন মানে নতুন করে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আসে, ওখানে কিন্তু বলা হয় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে সমস্ত ক্ষমতা চলে যাবে এখন ব্রিটিশ ক্রাউনের হাত থেকে, মানে সরাসরি ব্রিটিশরা এবার রাজত্ব করবে। এই ক্যানিংয়ের পরে তোমরা যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে লরেন্স, খুব একটা ইম্পর্টেন্ট না, শুধু এনার সময় যেন লর্ড লরেন্স ইনি 1864 থেকে 1869 পর্যন্ত ইনি ছিলেন, ঠিক আছে। এনার সময় যেটা হয়েছিল সেটা হচ্ছে ভুটান ওয়ার হয়েছিল 65-তে, 1865-তে ভুটান ওয়ার, ঠিক আছে। আর যেটা হয়েছিল যে মানে হাইকোর্ট এস্টাবলিশ হয়েছিল কলকাতাতে, ঠিক আছে, কলকাতাতে হয়েছিল, বোম্বেতে হয়েছিল, মাদ্রাসে হয়েছিল 1865 সালে, ঠিক আছে। আর এরপরে যেটা আছে এটাও একটু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লর্ড মেয়ো যেটা বলছে, লর্ড মেয়ো হচ্ছে 1869 থেকে 1872 এই সময় কিন্তু লর্ড মেয়ো এই হয়েছিলেন, মানে কী ছিলেন, ভাইসরয় ছিলেন। এর সময়ই কিন্তু প্রথম সেন্সাস, কিন্তু সেটা আনসাকসেসফুল ছিল, যে 1871 সালে প্রথম সেন্সাস যে চালু হয় বা ওই জনগণনা যেটা বলছে, ঠিক আছে,
সেটা কিন্তু এই মানে এনার সময় হয়, কিন্তু এটা আনসাকসেসফুল ছিল। মানে পরবর্তীতে এটা সাকসেসফুল হয়, সেটা মানে পরবর্তীতে আসছি আমি। কিন্তু এইটা কিন্তু 10 বছর পরে আবার এসেছিলো এটা। তো ফার্স্ট সেন্সাস আনসাকসেসফুল হয়েছিল, কিন্তু এনার সময় এসেছিলো। আর এই একমাত্র ব্যক্তি যে ভাইসরয় পদে থাকাকালীন হত্যা করে দেওয়া হয়েছিল এনাকে, ঠিক আছে। এ আন্দামানে ছিল, একটা জেলে আন্দামানে, ঠিক আছে। তো একটা পাঠান, যে মানে পাঠানের দ্বারা কিন্তু এনাকে হত্যা করা হয়েছিল, লর্ড মেয়োকে, ঠিক আছে। এই কোশ্চেনটাও আসে, ঠিক আছে। তো আশা করি বোঝা গেল। এরপরে আসে লর্ড লিটন। লিটন খুব খুব মানে খুব খারাপ লোক ছিলেন ইনি। মানে এনার সম্বন্ধে যত মানে খারাপ বলা যায় আর কি, মানে এটা টোটালি অ্যান্টি ইন্ডিয়ান। মানে এর যা পলিসি ছিল এনার সমস্তটাই বিরক্তিকর, ঠিক আছে। তো এনার সময় অ্যাকচুয়ালি এই যে ইনি ছিলেন 1876 থেকে 1880, এই সময় কে ছিল? লর্ড লিটন। তাহলে লর্ড লিটনের সময় এর সময় যেটা হচ্ছিলো, যেমন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট অফ 1878 এসেছিলো, ঠিক আছে। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট মানে মানে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন যেটা বলে, ঠিক আছে। আর কি হয়েছিল এনার আমলে? যেটা ওই আর্ম অ্যাক্ট এসেছিলো, আর্ম অ্যাক্ট, যেখানে বলছে যে মানে ইন্ডিয়ানরা কোনো অস্ত্র শস্ত্র রাখতে পারবে না, এরকম অনেক কিছু এসেছিলো, ঠিক আছে। একটা গ্যাগিং অ্যাক্ট এসেছিলো, হ্যাঁ। তো এই সমস্তগুলো কিন্তু এর সময় ছিল, এর সময়। তো এটা এর সময় আর কি হয়েছিল? সেকেন্ড আফগান ওয়ার হয়েছিল 1878 থেকে 80-র মধ্যে, ঠিক আছে। আর আরও একটা জিনিস যেটা হয়েছিল, দ্য ম্যাক্সিমাম এজ লিমিট ফর ক্যান্ডিডেট অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস এক্সাম ওয়াজ লোয়ার্ড ফ্রম 21 থেকে 19। মানে যে ম্যাক্সিমাম এজ ছিল না ইন্ডিয়ান সিভিল সার্ভিস, এটা কিন্তু নামিয়ে দেওয়া হয়েছিল 21 থেকে 19। তার মানে এক প্রকার ইন্ডিয়ানদের থেকে বিতাড়িত করা, যে যত এজ কম হবে তত এমনি ইন্ডিয়ানরা তো স্ট্যাবলিশ বা পড়াশোনা করতে করতে টাইম লেগে যায়, এমনি এরা অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকে। তার জন্য যাতে ইন্ডিয়ানরা না এন্ট্রি করতে পারে, তার জন্য এই সমস্ত নিয়মকানুন কিন্তু ইনি চালু করেছেন, ঠিক আছে। বোঝা গেল? নাও নেক্সট যেটা আসে সেটা হচ্ছে লর্ড রিপন। লর্ড রিপন ইনি কিন্তু খুবই ভালো লোক ছিলেন। ওটা যেমন খুবই খারাপ, এটা যেমন খুবই ভালো, ঠিক আছে। খুবই ভালো কেন? কারণ ইনি কিন্তু প্রো ইন্ডিয়ান ছিল, মানে ভারতবর্ষীদের জন্য অনেক কাজ করেছিলেন ইনি, ঠিক আছে। ইনি যেটা লিটন যা যা এনেছিল আর কি, সে সমস্ত কিন্তু অ্যাবলিশ করে দিয়েছিল। এই যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, হ্যাঁ, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন, এটা কিন্তু 1882 সালে আবার বাতিল হয়ে যায়, ঠিক আছে। 1882 সালে, ঠিক আছে। তারপরে মানে এই যে ইলবার্ট বিল যেটা বলছে, ঠিক আছে, মানে তারপরে এই ফার্স্ট ফ্যাক্টরি সেটা মানে ফ্যাক্টরি অ্যাক্ট আনে 1881 সালে, হ্যাঁ। এখানে চাইল্ড লেবারদের কন্ডিশনটা ইমপ্রুভ করার জন্য এই অ্যাক্টগুলো আনে, ঠিক আছে। বুঝা গেল? আর কি হয় এর সময়? এই অ্যাপয়েন্ট করেছিল হান্টার কমিশন, মানে এডুকেশন, স্কুল এডুকেশনটা যে ইমপ্রুভ করার জন্য, ঠিক আছে। তারপরে ইলবার্ট বিল যেটা ছিল, ইলবার্ট বিল কন্ট্রোভার্সি ছিল, যেটা 1883 থেকে 84-র মধ্যে, হ্যাঁ। এই বিলটা কি করে, মানে বেসিক্যালি দিস বিল ওয়াজ প্রিপেয়ার্ড বাই দ্য ল মেম্বার অফ ভাইসরয়। ভাইসরয় ওয়াজ, এই যে আমি এটা যেটা বলছি সেটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি ইলবার্ট বিলে এখানে কি বলা হয়েছে, ইন্ডিয়ান লয়াররাও কিন্তু ইউরোপিয়ানদের আর কি মানে কোনো রকম কোনো মানে জাজমেন্ট করতে পারবে, ঠিক আছে। এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো ছিল, ইনি অ্যালাউ করেছিলেন ইন্ডিয়ানদের। ইন্ডিয়ান মানে যে লয়ার যারা ছিল তারাও মানে ব্রিটিশদের আর কি কোনো রকম। কিন্তু এর অনেক কন্ট্রোভার্সি আছে পরবর্তীতে, এটা যে কি হয়, বাতিল হয়ে যাচ্ছে, মানে কেন হচ্ছে, অনেক ব্যাপার স্যাপার আছে। লর্ড ডাফরিন, লর্ড ডাফরিন ডাফরিন লর্ড ডাফরিন কি বলছে? 1800, এক মিনিট, লর্ড ডাফরিন 1884 সাল থেকে 1888, 1888, এই টাইমে ছিল হচ্ছে লর্ড ডাফরিন। এ কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফরমেশন কে করে? লর্ড ডাফরিন। কত? 1885 সাল, যেখানে তোমরা জানো উমেশচন্দ্র ব্যানার্জি প্রথম
এই প্রেসিডেন্ট ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের, ঠিক আছে। তাহলে কে ফর্ম করে? লর্ড ডাফরিন, ঠিক আছে। ইনি হচ্ছে ফাদার মানে এনাকে প্রতিষ্ঠাতা বলা হয়, ঠিক আছে। ফাদার অফ ইন্ডিয়া মানে এস্টাবলিশমেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তোমরা জানো এটা। আর এই সময় আর কি হয়েছিল, যে বার্মার যে বার্মা ওয়ার হয়েছিল 1885 সালে, ঠিক আছে। তো এই সমস্তগুলো এর সময় হয়েছিল। আর এরপরে যিনি আসেন সেটা হচ্ছে লর্ড কার্জন। এই লর্ড কার্জন 1899 থেকে 1905, এই সময় কে ছিল? লর্ড কার্জন। তো লর্ড কার্জনের সময় যে পার্টিশন অফ বেঙ্গল হয়েছিল 16 অক্টোবর 1905, পার্টিশন অফ বেঙ্গল ওয়াজ ডান। আর তারপরে আর কি বলছে এরপরে, মানে মানে অ্যাকচুয়ালি মানে ভারতবর্ষের ইউনিটিটাকে ধ্বংস করার জন্য কিন্তু এগুলো করা হয়েছিল, ঠিক আছে। বোঝা গেল? এই লর্ড কার্জন, তোমরা জানো বর্ধমানে আছে কার্জন গেট এখনো পর্যন্ত। লর্ড মিন্টো, এর আগে একটা মিন্টো ছিল না, তো লর্ড মিন্টো এটা দ্বিতীয়, ঠিক আছে। তো 1905 থেকে 1910 এই মরলে মিন্টো রিফর্ম এসেছিলো এই সময়, ঠিক আছে। হ্যাঁ, 1909 এসেছিলো, ঠিক আছে। আর কি হয়েছিল? ওই যে কমিউনাল ইলেকটোরেট যেটা, হ্যাঁ, মুসলিমদের আলাদা যে ইলেকটোরেট দেওয়া, সেই ব্যাপারটা এখানে হয়েছিল, ঠিক আছে। যাই হোক, এরপরে আসে লর্ড হার্ডিঞ্জ দ্বিতীয়। লর্ড হার্ডিঞ্জ দ্বিতীয় এ 1910 থেকে 1916, ঠিক আছে। এখানে কিন্তু যে 1906 সালে যে কংগ্রেস, 7 সালে সুরাদি স্প্লিট হয়েছিল, কংগ্রেস যে ভেঙে গেছিলো নরমপন্থী আর চরমপন্থীতে, এই 16তে গিয়ে কিন্তু আবার জুড়ে গিয়েছিলো লখনৌ সেশনে গিয়ে, ঠিক আছে। তো এই লর্ড হার্ডিঞ্জ যে 10 থেকে 16 পর্যন্ত বলছি, ঠিক আছে, কি করেছিল? এই রাজধানী যে প্রথমে ক্যালকাটা ছিল, কলকাতা, সেখান থেকে দিল্লিতে ট্রান্সফার করেছিল কিন্তু, ঠিক আছে। বোঝা গেল? তাহলে কবে করেছিল? 1911, ঠিক আছে। মানে 1911 থেকে এটা করা হয়েছিল, আর অ্যাকচুয়ালি 1912তে গিয়ে এটা টোটালি শিফট হয়ে যায়, ঠিক আছে। তো এই আইন প্রণয়ন যেটা পাস হয়ে গেছিলো 1911, ঠিক আছে। বোঝা গেল? আর আর কি করেছিল এর আমলে? আর কি হয়েছিল? যে গদর পার্টি না, এটা হচ্ছে ফর্ম করা হয়েছিল সান ফ্রান্সিসকোতে, তোমরা জানো লালা হরদয়াল গদর পার্টি স্টাবলিশ করেছিল। তারপরে আর কি হিন্দু মহাসভা স্টাবলিশ করেছিল মদন মোহন মালব্য, যে 1915 এই সালে কিন্তু কি হিন্দু মহাসভা স্টাবলিশ করা হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, ভিডিওটি লেন্দি হয়ে যাচ্ছে, আমরা তাড়াতাড়ি পড়বো। এরপরে লর্ড চেমসফোর্ড, ঠিক আছে। হচ্ছে 1916 থেকে 1921, ঠিক আছে। এই সময়টায় কী ছিল? লর্ড চেমসফোর্ড যে রাজত্ব করেছিল। এই সময় তোমরা জানো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল, রাওলাট অ্যাক্ট হয়েছিল 1919-এ। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড 13ই এপ্রিল 1919, ঠিক আছে। এই কদিন আগে 100 বছর পূর্ণ হলো। হ্যাঁ, আর কি হয়েছিল? খিলাফত মুভমেন্ট হয়েছিল। তারপরে অ্যাপয়েন্টমেন্ট অফ এসপি সিনহা অ্যাজ দ্য গভর্নর অফ বিহার, মানে ফার্স্ট ইন্ডিয়ান যে গভর্নর অফ বিহার, মানে বিহারের গভর্নর হয়েছিল এসপি সিনহা। এই সমস্ত এর আমলে এই সমস্ত কার্যকলাপগুলো চলেছিল, ঠিক আছে। তারপরে এই যে তোমার যে লখনৌ সেশন, সেখানে মানে যে মুসলিম মানে লখনৌ সেশন তোমরা জানো 1916 সালে হয়েছিল। তো সেখানে চরমপন্থী আর নরমপন্থী এরা এক হয়ে গেছিলো। আচ্ছা, যাই হোক, এরপরে আসছে কে? 16 পর্যন্ত পড়লাম, 16-র পরে এরপরে 21 পর্যন্ত হবে। এই তোর 16 থেকে 21 হয়ে গেল। তারপরে 1921 থেকে 1926 লর্ড রিডিং কি করে? এর সময় মানে মানে এর আমলে অনেক কিছু কাজ হয়েছিল। যেমন মনে করো স্বরাজ পার্টি ফর্ম হয়েছিল, ঠিক আছে। মানে যে চিত্তরঞ্জন দাস আর মতিলাল নেহরু যে 1922 সালে স্বরাজ পার্টি হয়েছিল, ঠিক আছে। এর আমলে এইসবগুলো হয়। চৌরি চৌরা হত্যাকাণ্ড তোমরা জানো,
খুবই ইম্পর্টেন্ট। নন কোঅপারেশন মুভমেন্ট হয় এর আমলে, ঠিক আছে। তারপরে আরও হয় যে ফরমেশন অফ রাষ্ট্রীয় স্বয়ংসেবা সংঘ, যে আরএসএস বলে না, স্বয়ংসেবক 1925 সালে হয়েছিল, ঠিক আছে। কাকুরি যে ট্রেন রবারি হয়েছিল না, সেটাও কিন্তু 1925 সালে হয়েছিল, সব এর আমলে হয়। বোঝা গেল তাহলে এইগুলো কিন্তু। আর মোপলা রিবেলিয়নও কিন্তু এর আমলে হয়, কেরালাতে যেটা হয়েছিল, ঠিক আছে, মালাবার কোস্টে 1921 সালে। 1921 সাল। তাহলে এটা হচ্ছে লর্ড রিডিংয়ের আমলে হয়। নেক্সট হচ্ছে লর্ড আরউইন, যেটা হচ্ছে 26 থেকে 31। সাইমন কমিশন এর সময় আসে, ঠিক আছে। যেখানে এবার কংগ্রেসের লাহোর সেশন হয় না 1929, সেখানে কিন্তু কমপ্লিট ইন্ডিপেন্ডেন্সের দাবি করা হয়, কংগ্রেস দাবি করেছিল। সিভিল ডিসওবেডিয়েন্ট মুভমেন্ট 1930 সালে এটা স্টার্ট হয়েছিল এখানে, হ্যাঁ, লর্ড আরউইনের আমলে, ঠিক আছে। এখানে গোল টেবিল মিটিং হয়েছিল, তোমরা জানো, 30, 31, 32, ঠিক আছে। তো ফার্স্ট গোল টেবিল মিটিং 30 হয়েছিল, তারপর 31 হয়েছিল সেকেন্ড, তারপর 32 হয়েছিল থার্ড। আচ্ছা, লর্ড উইলিংডন 31 থেকে 36 সেকেন্ড গোল টেবিল বৈঠক এর আমলেই ছিল, ঠিক আছে। তারপরে সেই র্যামসেন ম্যাকডোনাল্ড, তোমরা জানো, অ্যানাউন্স করেছিল কি কমিউনাল অ্যাওয়ার্ড। মানে এবার সেই তোমরা জানো যে পুনা প্যাক্ট এসেছিলো না। যাই হোক, তো এগুলো মানে ওভারঅল ব্যাপারটা বোঝা গেল। এই একটা, এরপরে উইলিংডনের পরে কি আসবে, লর্ড লিংলিথগো আসবে। লিংলিথগো 36 থেকে 44 পর্যন্ত লিংলিথগো থাকে, ঠিক আছে। এর সময় কি ফর্ম হয়েছিল, ফরওয়ার্ড ব্লক ফর্ম হয়েছিল, ঠিক আছে। তারপর ফার্স্ট জেনারেল ইলেকশন 36 থেকে 37-এর মধ্যে ফার্স্ট জেনারেল ইলেকশন হয় এর আমলে, লর্ড লিংলিথগো, ঠিক আছে। এরপরে যেটা আসে সেটা হচ্ছে লর্ড ওয়েভেল। এই লর্ড ওয়েভেল হচ্ছে 44 থেকে 47 এর আমলে। কিন্তু এর আমলে কী হয়েছিল, মানে ক্যাবিনেট মিশন যে প্ল্যান আর কি 1946 সালে, সেটা অ্যাকসেপ্ট হয়েছিল। 1946-এ ক্যাবিনেট মিশন প্ল্যান হয়েছিল, হ্যাঁ। তারপরে ডাইরেক্ট অ্যাকশান ডে, মানে যেটা মুসলিম লীগ দ্বারা যেটা হয়, ডাইরেক্ট অ্যাকশান ডে পরিচালিত হয়, ঠিক আছে। এরপরে কিন্তু কি হবে, প্রাইম মিনিস্টার অ্যাটলি যে ছিলেন এই সময়, ঠিক আছে, সে ওই 20 এপ্রিল নয়, এটা ফেব্রুয়ারি 1947 সালে কি বলল, পাওয়ার উড বি ট্রান্সফার টু দ্য ইন্ডিয়ানস বাই জুন 1948। তাহলে অ্যাটলি যে বলল, হ্যাঁ, ক্লিমেন্ট অ্যাটলি, সে বলছে পাওয়ার ট্রান্সফার করা হবে বাই জুন 1948। বোঝা গেল। তাহলে ওয়াভেল প্ল্যান আর সিমলা কনফারেন্স, এটা 1945 সালে হয়েছিল, এটাও ইম্পর্টেন্ট। আর এরপরে লর্ড মাউন্টব্যাটেন, যেটা হচ্ছে লাস্ট আমাদের লেকচারের লাস্ট হিরো, সে হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন 1947 থেকে 1948 পর্যন্ত ইনি ছিলেন লাস্ট ভাইসরয় অফ ইন্ডিয়া। আর তারপরে পোস্টটা হয়ে গেল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ঠিক আছে, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ঠিক আছে। তাহলে লাস্ট ভাইসরয় অফ ইন্ডিয়া আর ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া, ঠিক আছে। আফটার ইন্ডিপেন্ডেন্স কে ছিল ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, লর্ড মাউন্টব্যাটেন, ঠিক আছে। আর 3 জুন 1947 সালে কি হলো, একটা প্ল্যান আসলো, ঠিক আছে। সেই প্ল্যান অনুযায়ী ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অফ 1947 আসলো, ঠিক আছে, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অফ 1947। এবার কী হলো, পার্টিশন হয়ে গেল। মনে করো এইটা পাকিস্তান আর এটা হচ্ছে ইন্ডিয়া, এইভাবে, আর এটা হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশ তখন ছিল না, এটা পূর্ব পাকিস্তান, এটা পশ্চিম পাকিস্তান ছিল, ঠিক আছে। এটা ওয়েস্ট পাকিস্তান আর এটা ইস্ট পাকিস্তান ছিল, ঠিক আছে। তো এরপরে কি হলো, এই যে র্যাডক্লিফ লাইন তৈরি করলো, স্যার সিরিল র্যাডক্লিফ, এটা বাউন্ডারি তৈরি করলো পার্টিশন করার সময়। লাস্ট আমাদের দেশে যে চক্রবর্তী শ্রী রাজা গোপালাচারী, সে লাস্ট গভর্নর জেনারেল অফ ফ্রি ইন্ডিয়া ছিল। লাস্ট গভর্নর জেনারেল অফ ফ্রি ইন্ডিয়া হচ্ছে শ্রী চক্রবর্তী রাজা গোপালাচারী। আর এরপরে কিন্তু এই পেজটাকে বাতিল করে দেওয়া হয়, ঠিক আছে।
আর এই হচ্ছে একমাত্র ইন্ডিয়ান যে গভর্নর জেনারেল হয়েছিল। আর এর অফিসটা ছিল 21 জুন 1948 থেকে 25 জানুয়ারি 1950। এরপরে আর কিছু হয় না, ঠিক আছে। তো এইভাবে কিন্তু ক্রোনোলজি আমরা দেখতে পেলাম আজকে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আমরা নেক্সট দিন যেটা পড়বো সেটা অ্যানসিয়েন্ট হিস্ট্রি, ইন্ডিয়ান হিস্ট্রি অ্যানসিয়েন্ট হিস্ট্রি যেটা, সেটা কিন্তু শুরু করব। তো আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর লিসনিং। জয় হিন্দ।